বিসমিল্লাহির রহমানির রহিম। বার প্রিপারেশন, বার এমসিকিউ প্রিপারেশনে সকলকে স্বাগত। আমরা বার এমসিকিউ প্রিপারেশন 2024 এর প্রিপারেশনের প্রাথমিক ক্লাস শুরু করেছি। আজকে আমরা আলোচনা করব দ্য পিনাল কোড 1860 নিয়ে। তো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আপনারা যারা আমাদের অনুসরণ করতে চান আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। তো আমরা শুধুমাত্র সম্ভাব্য প্রশ্ন যে ধারাগুলো থেকে আসতে পারে, এবং আপনারা সকলে জানেন যে কোশ্চেন খুবই প্র্যাকটিক্যাল হয়ে থাকে। তো যে সকল ধারা থেকে প্রশ্ন আসার সমূহ সম্ভাবনা আছে সে সকল ধারা থেকেই আমরা আলোচনা করব। তো আজকের প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই আমরা, এই যে পিনাল কোড, এই আইনটার নাম আমরা বেশিরভাগ আইনাঙ্গনে যারা আছি তারা সঠিকভাবে বলতে পারি না। কেউ এটাকে দণ্ডবিধি বলে, কেউ বাংলাদেশ দণ্ডবিধি বলে। তো এইটি ভুল। একটি আইনকে কিভাবে সাইট করতে হবে, তার সাইটেশন কিভাবে দিতে হবে সে সম্পর্কে দ্য জেনারেল ক্লজেস অ্যাক্ট 1897 এর সেকশন 28-এ বলা হয়েছে। সেখানে বলা হয়েছে কোনো আইনকে যদি আমরা সাইট করতে চাই, উদ্ধৃতি দিতে চাই, তাহলে সেই আইনটির সংক্ষিপ্ত শিরোনামে যে নামটি থাকবে সেই নাম অনুসারে আমাদের সাইটেশনটা দিতে হবে। তাহলে এই যে আমরা এই পিনাল কোডকে সাইট করতে চাই, তাহলে আমরা এটাকে কিভাবে সাইটেশনটা দেব? তাহলে দ্য জেনারেল ক্লজেস অ্যাক্ট 1897 এর সেকশন 28 এর বিধান অনুসারে সংক্ষিপ্ত শিরোনাম অনুসারে আমাদের এই আইনটাকে সাইট করতে হবে। তাহলে পিনাল কোডের সেকশন 1-এ আমরা এই সংক্ষিপ্ত টাইটেলটা পাবো। অর্থাৎ প্রত্যেকটা আইনের সেকশন 1-এ এই সংক্ষিপ্ত টাইটেলটা দেওয়া থাকে। অর্থাৎ আমরা যখন কোনো আইনের নাম বলবো বা লিখব, তখন অবশ্যই এই সংক্ষিপ্ত শিরোনামে যে নামটি দেওয়া থাকবে সেকশন 1-এ, সেটা অনুসারে আমাদের আইনটাকে অভিহিত করতে হবে, সাইট করতে হবে। তাহলে এইখানে সেকশন 1-এ কী বলা হয়েছে? এখানে বলা হয়েছে দ্য পিনাল কোড 1860। এই আইনটাকে যদি আমরা দণ্ডবিধি বলি তাহলে এটা শুধু ভুল হবে না, এটা বেআইনি হবে। তো আইনের ছাত্রদের সর্বপ্রথম আইনের নামটা শিখতে হবে। আমরা যেহেতু বাংলায় আইনগুলো পড়ি এবং দ্য জেনারেল ক্লজেস অ্যাক্ট 1897 সেকশন 28 এর বিধান সম্পর্কে বেশিরভাগ মানুষ আমরা ভালো করে জানি না, সেজন্য আইনের নাম বলতে গিয়েও আমাদের ভুল হয়ে যায়। এজন্য আপনারা যারা আইনের শিক্ষার্থী আছেন তাদের সর্বাগ্রে আইনের নামটা কি হবে সেটা জানতে হবে। তো এটা কখনোই বাংলাদেশ দণ্ডবিধি অথবা কেউ কেউ দণ্ডবিধি বলে এটা বলা যাবে না। এই আইনটার নাম সেকশন 1-এ দ্য পিনাল কোড 1860 বলে উল্লেখ আছে। আরেকটা জিনিস, আমরা সকলে সারা দেশের প্রায় 99% আইনের শিক্ষার্থী বা আইনাঙ্গনে যারা আছে আমরা এটাকে পেনাল কোড বলি। পেনাল কোড উচ্চারণটাও সঠিক নয়। ইন্টারন্যাশনাল ফনেটিক্যালি এটা উচ্চারণ হয় পিনাল কোড। তো আইনের নাম জানতে হবে সঠিকভাবে উচ্চারণ করতে হবে। আইনের নামের কখনোই কোনো অনুবাদ হবে না। সেকশন 28 জেনারেল ক্লজেস অ্যাক্ট 1897 এর যে বিধান, সেই বিধান অনুসারে আইনের নামের কোনো অনুবাদ হবে না। এখানে দণ্ডবিধি বলার কোনো সুযোগ নেই বা বাংলাদেশ দণ্ডবিধি বলার কোনো সুযোগ নেই। আইনের নাম সেকশন 1-এ যেভাবে দেওয়া আছে হুবহু সেভাবেই আমাদের উল্লেখ করতে হবে। তাহলে আশা করি আইনের শিক্ষার্থীদের এই আইনের নামটা কীভাবে বলতে হয় সেটা আমি হয়তো বুঝাতে পারছি। কারণ আমরা যারা বাংলায় পড়াশোনা করি, বাংলা মিডিয়ামে পড়াশোনা করি, আইনগুলো এই বাংলা মিডিয়ামে যে বইগুলো লেখা হয়েছে সে অনুবাদও ভুল লিখেছেন। যেসব ব্যক্তি আইনগুলো অনুবাদ করেছেন তারা নিজেরাও হয়তো অবগত নন, যার জন্য তারা ভুল লিখছেন এবং ভুলটাই আমরা পড়ে পড়ে আইনের শিক্ষার্থীরা মনে করছে এটাই মনে হয় সঠিক, কিন্তু আসলে সেটা সঠিক না। আশা করি নতুন একটা জিনিস শেখাতে পারলাম। যাই হোক, এই ল
যে এটা হলো একটা ল অফ ক্রাইমস, আমাদের অন্যতম ল অফ ক্রাইমস, এটাকে আমরা মাদার ল অফ ক্রাইমস বলতে পারি, কারণ পেনাল কোডে এমন কোনো বিষয় নেই যেটাকে অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়নি। তো যাই হোক, এই আইনটা হলো যদি আমরা ক্যাটাগরাইজ করতে চাই, আমাদের আরেকটা জিনিস হলো যে আইনগুলোর একটা শ্রেণীবিভাগ যদি আমরা করতে চাই, তাহলে আইনগুলোকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করতে পারবো। যেমন অনেক সময় প্রশ্ন আসতে পারে যে এই পিনাল কোড 1860 এটা কোন শ্রেণীর আইন, তখন এটা আমাদের বলতে হবে এটা সাবস্টেন্টিভ ল। কিন্তু প্রশ্ন হলো কেন এটা সাবস্টেন্টিভ ল? এই কারণে আমরা সাবস্টেন্টিভ ল বলবো যে আইনগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। Some laws are called substantive law and some are called procedural law. তাহলে হোয়াট ইজ সাবস্টেন্টিভ ল? পিনাল কোডকে আমরা কেন সাবস্টেন্টিভ ল বলবো? সাবস্টেন্টিভ ল আর দোজ ল হুইজ ডিফাইন্স এনি অ্যাক্ট or omission as an offense and prescribe punishment and sometimes creates right. Those type of law is called substantive law. তাহলে আমরা দেখলাম সংজ্ঞা থেকে যে সকল আইন কোনো অপরাধকে সংজ্ঞায়িত করে এবং সাজা বিধান করে এবং কখনো কখনো কোনো অধিকারকে সংজ্ঞায়িত করে, সেই সকল আইনকে বলা হয় সাবস্টেন্টিভ ল। এটার বাংলা করার দরকার নেই, সাবস্টেন্টিভ মূল আইন বা পদ্ধতিগত আইন। আমরা কিছু কিছু টেকনিক্যাল ওয়ার্ডকে ইংরেজিতেই বলবো, বরং সেটা ভালো শোনা যায়। না হলে মূল আইন আবার নকল আইন এইসব কি ভালো বোঝা যায় না, এজন্য আমাদের সবসময় এটাকে সাবস্টেন্টিভ লয়ে বলতে হবে। তাহলে আমরা দেখতেছি যে পিনাল কোড ইজ দ্য এক্সাম্পল অফ সাবস্টেন্টিভ ল। একটা উদাহরণ দিই আমরা, যেমন ধরেন 378-এ চুরিকে সংজ্ঞায়িত করা হয়েছে যে কেউ যদি অসৎ উদ্দেশ্যে কোনো অস্থাবর সম্পত্তি সম্মতি ব্যতিরেকে নিজ দখলে নেওয়ার উদ্দেশ্যে সরায়, তাহলে সেটাকে বলা হচ্ছে চুরি। এই চুরিকে সংজ্ঞায়িত করা হলো 378 ধারায়, আবার এটাকে শাস্তির বিধান করা হয়েছে 379, 380, 381, 82 এইসব ধারায়। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইন অপরাধকে যেমন সংজ্ঞায়িত করা হয়েছে তেমনি সাজার বিধান করা হয়েছে, ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ ইট ইজ সাবস্টেন্টিভ ল। আবার আমরা আমাদের সংজ্ঞার একটা অংশে বলেছি যে অধিকারকে সংজ্ঞায়িত করে, যেমন অধিকারকে সংজ্ঞায়িত করে সেটা হলো ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট। এ ধরনের আইনকে আমরা বলতে পারি যে এক্সাম্পল অফ সাবস্টেন্টিভ ল। কেন এই ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882-কে আমরা বলতেছি সাবস্টেন্টিভ ল? কারণ এখানে বিভিন্ন ধরনের যে হস্তান্তরগুলো কথা বলা হয়েছে, সেল, এক্সচেঞ্জ, মর্গেজ, লিজ, এক্সচেঞ্জ এক্সেট্রা। তো এগুলো কিভাবে হস্তান্তর করলে হস্তান্তর গ্রহীতার স্বার্থের উদ্ভব হবে এবং হস্তান্তর দাতার স্বার্থের বিলোপ হবে, সেটা বলা হয়েছে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলি, কেউ যদি কোনো সম্পত্তি বিক্রয় করতে চায়, তাহলে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882-এর সেকশন 54-এর বিধান অনুসারে সেটা হস্তান্তর করতে হবে। অর্থাৎ এটা অবশ্যই একটা দলিলের মাধ্যমে, লিখিত এবং নিবন্ধিত দলিলের মাধ্যমে হস্তান্তর করতে হবে এবং দখল অর্পণ করতে হবে। তাহলে এই ধরনের হস্তান্তরে আমরা বলতে পারবো যে এতে ক্রেতার স্বার্থের উদ্ভব ঘটবে এবং বিক্রেতার স্বার্থের বিলোপ ঘটবে, এই জন্য এটাকে বলা হচ্ছে সাবস্টেন্টিভ ল। তাহলে আজকে আমরা এটুকু আলোচনা করলাম, প্রথমত যে পিনাল কোডের নেচারটা কী রকম। এই আইনটার নেচারটা হলো সাবস্টেন্টিভ ল। কেন সাবস্টেন্টিভ ল? এটা এই কারণে সাবস্টেন্টিভ ল যেটা কোনো অপরাধকে সংজ্ঞায়িত করেছে, সাজার বিধান করেছে, এই জন্য এটা সাবস্টেন্টিভ ল। তাহলে আশা করি বুঝতে আর কারো কোনো অসুবিধা নেই। আপনারা যারা 2024 সালের বার এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আমাদের ধারাবাহিক আলোচনাগুলোতে আপনারা যোগ দিতে পারেন, ফলো করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ বাদুল্লাহ একাডেমির পেজ অনুসরণ করতে পারেন। ধন্যবাদ।